তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ এই পর্বে আমরা ক্লাস 11 ম্যাথ বৃত্ত চ্যাপ্টার থেকে আমরা একটি দীর্ঘধর্মী প্রশ্নের সমাধান করব এবং এই সমস্যাটি নেওয়া হয়েছে এসএনদের অঙ্ক বই থেকে। দেখো সমস্যাটিতে কি বলেছে, যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0 বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দুটো জিনিস দেখাতে হবে। প্রথমত প্রমাণ করতে হবে যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে এবং এই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সিমিলার একই রকম একটা অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি, তো আমি এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে বৃত্ত দুটি স্পর্শ করে, কিন্তু এখানে দেখো এখানে একটা কথা লুকিয়ে আছে যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, কিন্তু কীভাবে স্পর্শ করে, বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ? তোমরা জানো যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কী হয়? যদি কেন্দ্র মানে আমি বলতে চাইছি C1 C2, যদি মনে করো একটা বৃত্তের কেন্দ্র C1 আর একটা বৃত্তের কেন্দ্র যদি C2 হয়, তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে R1 প্লাস R2, আর অন্তঃস্পর্শ করলে কি হবে? R1 মাইনাস R2। অর্থাৎ অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। এখানে C1 C2 আলাদা হতে পারে, এটা R2 মাইনাস R1ও হতে পারে, ঠিক আছে? R2 মাইনাস R1ও হতে পারে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যদি ব্যাসার্ধের যোগফলের সঙ্গে বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হয় তাহলে বৃত্ত দুটি কী করবে? বহিঃস্পর্শ। বৃত্ত দুটি করবে বহিঃস্পর্শ যদি কি হয়, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের যোগফলের সমান হয়। আর কি বললাম, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মনে করে একটা বৃত্ত আছে, এখানে আর একটা বৃত্ত, এরা পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, এক্ষেত্রে কী হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কী হবে? এদের ব্যাসার্ধের বিয়োগফলের সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে বুঝবো আমরা অন্তঃস্পর্শ করেছে। তাহলে আমরা অঙ্কটা করলে ক্লিয়ার হয়ে যাবে। খালি আমি এখানে বুঝিয়ে দিলাম যে স্পর্শ করে মানে কি, বহিঃস্পর্শ হতে পারে, অন্তঃস্পর্শ হতে পারে। তাহলে আমাদের এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন আমাকে প্রুভ করে দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারবো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে। তাহলে প্রথম যে বৃত্তটি আছে সেই বৃত্তটির ইকুয়েশন আমরা লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো? বৃত্তের কেন্দ্র একই রকম তোমরা তুলনা করে নেবে বৃত্তের সাধারণ সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 তুলনা করলে আমরা জি আর এফ এর মান পেয়ে যাচ্ছি। কিন্তু বৃত্তের কেন্দ্র যেহেতু মাইনাস জি মাইনাস এফ, সুতরাং এর তুলনা করলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত পাবো বলো তো? 1, কারণ এখানে প্লাস, তাহলে এখানে জি এর ভ্যালু হচ্ছে -1, কিন্তু যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক এখানে পাবো 1, 2। এবং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমরা ধরে নিলাম মনে করো R1। ব্যাসার্ধ আমরা কি করে বের করতে পারি? আমরা জানি √g² প্লাস f স্কোয়ার মাইনাস c। তাহলে এখানে 1 স্কোয়ার করলে একই হয়, 2 স্কোয়ার করলে কত হবে? 4 হবে, আর মাইনাস c, মাইনাস মাইনাসে কত হবে? প্লাস 12। তাহলে কত হলো? √17 একক, ঠিক আছে? এবার পরবর্তী বৃত্তটার ইকুয়েশন 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। দেখো এই বৃত্তটি সাধারণ সমীকরণের সঙ্গে একই রকম নেই, এটাকে আমরা সাধারণ সমীকরণের আকারে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? এক্স এবং ওয়াইকে সহগ ফ্রি করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা কী হয়ে যাবে? এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা কি লিখবো? 2 ইন্টু 2/3। কেন আমি এভাবে লিখলাম 4কে? কারণ আমরা কোন ফর্মে লিখছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এই ফর্মে লেখার জন্য আমরা এইভাবে লিখে নিলাম 40/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র, আচ্ছা আমরা এখানে একটা জিনিস মিস করেছি। ধরি প্রথম বৃত্তের কেন্দ্র ধরে নেই
কেন্দ্র হচ্ছে এ, আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কি বি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো? তুলনা করলে আমরা এখান থেকে একইভাবে পাবো হচ্ছে 1/3 ও -2/3, 1/3 ও -2/3। আর ব্যাসার্ধ কত হবে? একই ফর্মুলা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে হয়ে যাবে √, তাহলে মানে এখানে 1/9 প্লাস 4/9। আচ্ছা, এখানে দেখো সি কত আছে, -140। তাহলে এখানে ফর্মুলায় তো মাইনাস থাকে, তাহলে সেটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 140, 140। তাহলে এটাকে লসাগু করে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 400। তাহলে লসাগু তো 9 হবে, তাহলে এখানে √, হবে 1 প্লাস 4 প্লাস এখানে কত হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 420। তাহলে এখানে হচ্ছে 420 প্লাস 5 মানে 425 ডিভাইডেড বাই 9। তাহলে এর √, করলে আমরা কত পাবো? এটা হয়ে যাবে 5√17/3 এত একক। তাহলে আমরা দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম, দুটো বৃত্তের কেন্দ্র আমরা বের করে নিলাম। এখন দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করব। এখন কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমান হয় তাহলে বহিঃস্পর্শ হবে, আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি ব্যাসার্ধের বিয়োগফলের সঙ্গে যদি সমান হয় তাহলে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ হবে। তাহলে অতএব এখন আমরা বের করব কি, কেন্দ্রদ্বয়ের আমরা এখন বের করব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, যেটা ফর্মুলা আমরা জানি, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব √, কী হবে বলো? এখানে তো আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করব, তাহলে √, প্রথম বৃত্তের কেন্দ্র কি কি দেওয়া আছে? 1 2, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আছে হচ্ছে 1/3 -2/3, তাহলে 1 - 1/3 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 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 হয়ে যাবে প্লাস 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 2/3, 2/3 হোল স্কোয়ার করলে হবে 4/9। এখানে হবে কত, 6 প্লাস 2 মানে 8, 8/64/9। তাহলে কত হবে √, 68/9। 68/9 মানে এটাকে √, করলে কত হবে, 2√17/3। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা দেখব বিয়োগফল আকারে বা যোগফল। দেখো এই দুটো তো যোগ করলে, ব্যাসার্ধ দুটো যোগ করলে কিন্তু মিলছে না, এই দুটো যোগ করলে কখনোই 2√17/3 হবে না। এখন এটাকে যদি লেখা যায় যে 5√17/3 মাইনাস √17, তাহলে দেখো হয়তো মিলে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখো বিয়োগ করলে, লসাগু করলে দেখো 3√17 আর এখানে আছে 5√17, তাহলে বিয়োগ করলে এটা মিলে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধের বিয়োগফলের সঙ্গে মিলে গেল কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটা কার ব্যাসার্ধ? এই ব্যাসার্ধটাকে আমরা ধরেছি R2, আমি লিখে নিলাম R2 - R1। তাহলে কি হলো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হলো, ব্যাসার্ধের বিয়োগফলের সঙ্গে সমান হলো। অতএব বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে। তাহলে বৃত্ত দুটি যে স্পর্শ করে সেটা প্রমাণিত হয়ে গেল। এখন স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এটা ভালো করে বুঝিয়ে দিই, যে সাপোজ আমি যে দুটো বৃত্ত আছে, যে মনে করো এটা বড় বৃত্তটা যার ব্যাসার্ধ R2, আর এখানে আছে ছোট বৃত্ত যার ব্যাসার্ধ কত, R1। তাহলে এখানে আছে R2
মানে R2 না, এটা হচ্ছে C2 কেন্দ্র, এটার কেন্দ্র হচ্ছে C2, এটা হচ্ছে C1। এই ব্যাসার্ধটা কত? R2। আর এখান থেকে এই যে ব্যাসার্ধটা আছে, ছোট যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে R1। এখন ব্যাসার্ধের অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে R1:R2 যদি বের করি তাহলে আমরা কত পাবে বলো তো? এখানে হচ্ছে √17:5√17/3। 17 কেটে গেলে এটা হয়ে গেল 3:5। এখানে একটা বিষয়, বৃত্ত দুটি যেহেতু অন্তঃস্পর্শ করছে, সুতরাং এই স্পর্শবিন্দুটি কি হবে? এই রেখাটাকে বহির্বিভক্ত করেছে। কি অনুপাতে বহির্বিভক্ত করলো? তাহলে 3:5 অনুপাতে বহির্বিভক্ত করলো। কথা বোঝা গেল? তাই স্পর্শবিন্দুটি এই রেখাংশকে কি করলো? 3:5 অনুপাতে বহির্বিভক্ত করলো। তাহলে এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কি হবে? আমরা ক্লাস 9-এ শিখেছি কোনো বিন্দু যদি বহির্বিভক্ত করে তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কি করে, তাহলে সেই বিন্দুটির স্থানাঙ্ক কি করে হয় আমরা শিখেছি। যদি অনুপাতটা যদি থাকতো m:n, তাহলে তার স্থানাঙ্কটা হবে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বা বহির্বিভক্ত করেছে যে বিন্দুটি, তার স্থানাঙ্ক হবে mx2 - nx1 / m-n। আর কি হবে? my2 - ny1 / m-n। তাহলে আমরা এখানে সেই ফর্মুলাটি প্রয়োগ করব। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে অতএব AB রেখাংশ, সরি আমরা এখানে তো ধরে নিয়েছি, এখানে তো কেন্দ্রটা আমরা ধরে নিলাম, আমরা এখানে কেন্দ্রটা ধরে নিয়েছি AB, এখানে AB ধরে নিয়েছি। তাহলে এখানকার কেন্দ্র এটা হয়ে গেল B। ছোট বৃত্তের কেন্দ্র, বড় বৃত্তের কেন্দ্রটা হচ্ছে B ধরেছি আমরা, এই যে B ধরেছি, এটা B, এটা হচ্ছে A। তাহলে AB রেখাংশ 3:1 অনুপাতে বহির্বিভক্ত হয়। তাহলে অতএব স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, আমি যে ফর্মুলাটা কেবলই উল্লেখ করলাম সেখানেই সেটাভাবে আমরা করব। কি হচ্ছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে প্রথমে হচ্ছে mx2, তাহলে পরের অংশটুকু, তাহলে এই অংশটুকু কি হচ্ছে 3:, প্রথমে আমি এখানে R1 লিখেছি, তাহলে এই পাশ থেকে ধরবো এটা 3 আর পুরোটা হচ্ছে 5, এইটুকুটা আমরা ধরছি 3 আর পুরোটা হচ্ছে 5। তাহলে প্রথমে 3 এর সঙ্গে কি নিলে, তাহলে প্রথমে যদি যে 3 এর সঙ্গে কি হবে বলো তো? B বিন্দু স্থানাঙ্ক হবে। আর এই বড় ডিস্টেন্স m এর সঙ্গে কোন স্থানাঙ্ক নিতে হবে? A বিন্দু স্থানাঙ্ক নিতে হবে। তাহলে R2 আছে 5, এখানে 5 ধরতে হবে, তাহলে 5 ইন্টু A বিন্দু স্থানাঙ্ক, A বিন্দু স্থানাঙ্ক কত আছে? A বিন্দু স্থানাঙ্ক আছে হচ্ছে 1 2, তাহলে 5 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1/3। এই যে B বিন্দু স্থানাঙ্ক 1/3 ডিভাইডেড বাই কত হবে? m-n। তাহলে এখানে 5 - 3। আর একইভাবে y এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে এখানে হবে 5 ইন্টু 2, A বিন্দু স্থানাঙ্ক কত আছে? 1 2, তাহলে এখানে 2 মাইনাস ny1, তাহলে y1 এখানে কত ধরবো? এখানে হচ্ছে -2/3। তাহলে n তো এখানে হবে না, এখানে আমি ভুল করে n লেখা না, এখানে n মানে কত বল? এখানে n মানে হচ্ছে 3, n ইন্টু -2/3 ডিভাইডেড বাই 5/3। তাহলে এটা সমাধান করলে আমরা কি পাচ্ছি? নিচে তো 2 হয়ে যাবে, তাহলে উপরে কত থাকছে? 3 কেটে গেল, তাহলে থাকছে 5 - 1 করলে 4, তাহলে 4/2 আর কমা, আর এখানে কত? 10 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, 12/2 মানে হচ্ছে হয়ে যাচ্ছে এখানে 12/2, পরের লাইনই করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2:2,6 নয় 2,6। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হলো? 2 6। এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।